আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিপার্টমেন্টের হাইড্রোলিক্স সাবজেক্ট শুরু করব। তো প্রথমে আমরা হাইড্রোলিক্স কি জিনিস সেটা আমাদের জানা উচিত, তাই না? যেহেতু আমরা হাইড্রোলিক্সটা শুরু করবো, হাইড্রোলিক্স কি জিনিস সেটা আমাদের সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। হাইড্রোলিক্স কথাটার শাব্দিক অর্থ পানি। এই যে হাইড্রোলিক্স, এটার যদি তুমি অর্থ বের করতে চাও, এটার অর্থটা বলবো আমরা পানি। কিন্তু যদি আমরা হাইড্রোলিক্সের সংজ্ঞাটা বলতে চাই, এখন আমরা এখানে শুধু তো অর্থটা করবো না, মানে হাইড্রোলিক্স মানে কি বোঝায় সেটা আমাদের জানাতে হবে। সংজ্ঞাটা যদি আমরা জানতে চাই, দেখি সংজ্ঞাটা কি বলছে। সংজ্ঞা থেকে যদি একটু তাকাই, সংজ্ঞা কি বলছে, বিজ্ঞানের যে শাখায় তরলের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় তাকে হাইড্রোলিক্স বলে। এখানে আমরা হাইড্রোলিক্স দিয়ে শুরু করতেছি। হাইড্রোলিক্স আমরা কি করব, তরল পদার্থের ধর্ম বা বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। এবং তরল পদার্থের ধর্ম বা বৈশিষ্ট্য নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে আমাদের সবচাইতে সহজলভ্য, যেটা আমাদের কাছে সবচাইতে কাছে যে তরল পদার্থটা আছে সেটা হচ্ছে পানি। তাহলে এখন আমরা কি করব, পানির বৈশিষ্ট্য বা ধর্ম নিয়ে আলোচনা করব। তাহলে আমার কাছে এখন পানি দরকার। পানি নেওয়ার জন্য আমরা কি করব, আমরা একটা বালতি নেব, বালতি নিয়ে আমাদের ওয়াশরুমে যাব। ওয়াশরুমে যা ট্যাপ ছেড়া এক বালতি পানি নিয়ে এসে তারপর তার ধর্ম নিয়ে আমরা আলোচনা করবো, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি করলাম, ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমে দেখলাম এরকম একটা ট্যাপ আছে, কল আছে আর কি। আমাদের কল, ঠিক আছে। এখন আমরা কি করলাম, এই কলের নিচে একটা বালতি দিলাম। কলের নিচে কি করলাম, একটা বালতি দিলাম। এখন আমি কি করলাম, কলটা ছেড়ে দিলাম। কলটা ছেড়ে দিলে এই পাইপের মধ্যে দিয়ে কি হবে, তরল আইসা এটার মধ্যে দিয়ে পড়তে থাকবে, আমাদের বালতির মধ্যে পড়তে থাকবে। তো বালতির মধ্যে যদি তরল পড়তে থাকে তাহলে কি হবে, তরল এখানে জমা হতে থাকবে। তাহলে তরল ভর্তি হয়ে গেছে। এখন এটাকে আমরা নিয়ে আসলাম। এখন আমরা ধর্ম নিয়ে আলোচনা করবো। কার ধর্ম নিয়ে আলোচনা করবো? এই যে তরল পদার্থ মানে পানির ধর্ম নিয়ে আলোচনা করবো। আচ্ছা, তরল পদার্থের ধর্ম নিয়ে আলোচনা করবো। বালতির মধ্যে যেটা আছে সেটা কি তরল পদার্থ, তাই না? পাইপের মধ্যে দিয়ে যেটা প্রবাহিত আসছে সেটা কি, সেটাও তো তরল পদার্থ। তাহলে আমার বালতির মধ্যে যেটা আছে সেটাও পানি, আর এই যে পাইপের মধ্যে দিয়ে যে প্রবাহিত আসছে সেটাও তো পানি। এখন বালতির মধ্যে যে পানিটা আছে আর পাইপের মধ্যে দিয়ে যে প্রবাহিত পানিটা আসছে, এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। কি পার্থক্য? যেমন বালতির পানিটা কিন্তু স্থির, বালতির পানিটা কিন্তু বালতি ছাড়া অন্য কোথাও যাইতেছে না, বালতির মধ্যে সে আবদ্ধ অবস্থায় আছে। আর যখন আমি ট্যাপটা ছেড়ে দিচ্ছি তখন কি হচ্ছে, উপরে ট্যাঙ্কি থেকে পানিটা প্রবাহিত হইতে হইতে এই পজিশনে আছে। তার মানে বালতির পানিটা আমাদের স্থির তরল, আর পাইপের মধ্যে যে তরলটা ছিল সেটা কি হচ্ছে, যখন আমি ট্যাপ খুলে দিচ্ছি তখন উপরে ট্যাঙ্কি থেকে প্রবাহিত হয়ে তারপর এখানে আসছে। তার মানে আমাদের কলের মধ্যে ট্যাপের মধ্যে যে পানিটা আছে সেটা কিন্তু গতিশীল তরল। এখন তুমি আমাকে বলো যে আমরা এখানে কোন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রশ্ন তো আমাকে বলছে, সঙ্গে আমাকে বলছে বিজ্ঞানের যে শাখায় তরলের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়। এবং বৈশিষ্ট্য স্থির তরলের বৈশিষ্ট্য হতে পারে, গতিশীল তরলের বৈশিষ্ট্য হতে পারে। আমরা কোনটা নিয়ে আলোচনা করব? এবং যদি আমরা স্থির তরল নিয়ে আলোচনা করি তাহলে আমরা গতিশীল তরলের বৈশিষ্ট্যটা কেন বাদ দিব সেটা আমাকে বলো। আর যদি আমরা গতিশীল তরলের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি তাহলে স্থির তরলটাকে কেন বাদ দিব? তাহলে আমরা কি করব, আমরা স্থির তরলকেও বাদ দিব না, আমরা গতিশীল তরলকেও বাদ দিব না, আমরা দুইটা নিয়েই আলোচনা করব। তার মানে বিজ্ঞানের যে শাখায় গতিশীল অথবা স্থির অবস্থায় তরলের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয় তাকে কি বলে, তাকে বলা হয় হাইড্রোলিক্স। তাহলে সংজ্ঞাটাকে আমরা একটু কি করব, একটু মডিফাই করব। কিরকম মডিফাই করব, বিজ্ঞানের যে শাখায় স্থির অথবা আমি একটু মডিফাই করলাম। কি মডিফাই করলাম, সংজ্ঞার মধ্যে বিজ্ঞানের যে শাখায় তরলের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় তাকে হাইড্রোলিক্স বলে। এই সংজ্ঞাটা অসম্পূর্ণ। কেন অসম্পূর্ণ?
কারণ এই যে আমরা আলোচনা যে করব এটা কি স্থির তরলকে নিয়ে আলোচনা করব নাকি গতিশীল তরলের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব সেটা আমাকে স্পেসিফিকলি বলে নাই। এই কারণে আমরা কি করলাম, এখন আমরা জানলাম যে আমাদের দুটো নিয়ে আলোচনা করতে হবে, কারণ আমরা কি করলাম সংজ্ঞাটাকে একটু পরিবর্তন করলাম। তাহলে নতুন সংজ্ঞাটা আমাদের কি দাঁড়ালো, বিজ্ঞানের যে শেখায় স্থির অথবা গতিশীল অবস্থায় তরলের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয়, হাইড্রোলিক্স বলা হয়। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, স্থির অবস্থা বা গতিশীল অবস্থায় তরলের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তাহলে তরলের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছে প্রথম অধ্যায়ে, যে অধ্যায়ের নাম চাপ ও চাপের পরিমাপ। চাপ তরলের একটা বৈশিষ্ট্য, তাহলে সেই বৈশিষ্ট্য নিয়ে এখন আমরা আলোচনা করব। তাহলে আমরা দেখি, তাহলে আমরা হাইড্রোলিক্সের প্রথম অধ্যায় শুরু করতেছি। হাইড্রোলিক্সের প্রথম অধ্যায় আছে চাপ ও চাপের পরিমাপ। তো চাপ ও চাপের পরিমাপ যদি আমরা জানতে চাই, আমরা প্রথমে জানতে হবে চাপ জিনিসটা কি, এই সম্পর্কে আমাকে প্রথমে জানতে হবে। চাপ কি জিনিস, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকেই চাপ বলে। সংজ্ঞাটা যদি লিখি, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকেই চাপ বলে। মানে ধরো তোমার এই বোর্ডের উপরে তুমি যদি এরকম ভাবে বল প্রয়োগ করো, তো বল প্রয়োগ করলে এর একক ক্ষেত্রফলের উপর যতটুকু বল হবে সেটা হইতেছে আমাদের চাপ। যেমন কি ধরো এই বোর্ড, এই বোর্ডটা আমি এখানে আঁকলাম, ধরো টোটাল বোর্ডের এরিয়া আছে 9 মিটার স্কয়ার। টোটাল এই বোর্ডটার এরিয়া 9 মিটার স্কয়ার। এটাকে আমি 9টা ভাগে ভাগ করছি, তাহলে প্রত্যেকটা ভাগের মান কত, 1 মিটার স্কয়ার। তাহলে এটার মান 1 মিটার স্কয়ার, এটার মান 1 মিটার স্কয়ার, এটার মান 1, এটার মান 1, সবগুলাই কি 1 মিটার স্কয়ার করে এক একটা ভাগ। 1 মিটার স্কয়ার মানে কি, এই যে আমাদের যে বক্সটা আছে এই বক্সের এরিয়ার মানে, যে এই যে বক্স আছে এই বক্সের এরিয়ার মানে 1 মিটার স্কয়ার। এখানে যে বক্স আছে তার বক্সের এরিয়ার মান 1 মিটার স্কয়ার। এখানে যে বক্স আছে তার এরিয়ার মান 1 মিটার স্কয়ার। মানে এই টোটাল বোর্ডের উপরে আমি বল প্রয়োগ করতেছি, টোটাল বোর্ডের উপরে আমি বল প্রয়োগ করতেছি। টোটাল বোর্ডের উপরে আমি বল প্রয়োগ করলাম F = 90 নিউটন বল। তাহলে প্রত্যেক মানে কি করলাম, এই টোটাল বোর্ডের উপরে আমি বল প্রয়োগ করলাম 90 নিউটন। তাহলে এই 90 নিউটন বল প্রত্যেকটা ঘরে কতটুকু হিসাবে কাজ করতেছে সেটা হইতেছে চাপের মান। চাপ মানে কি বলছি, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। তো বল তো দিছি আমি 90 নিউটন, তাই না? 90 নিউটন বল আমি কতটুকু এরিয়ার উপর দিছি, 9 মিটার স্কয়ার উপরে দিছি। তাহলে প্রত্যেকটা ঘরে কতটুকু করে বল পড়ছে সেটা হচ্ছে আমাদের চাপ, বা এটাকে বলা হয় চাপের তীব্রতা। কি বলছি, আমি টোটাল যে এরিয়াটা আছে 9 মিটার এরিয়া স্কয়ার উপর আমি 90 নিউটন বল প্রয়োগ করছি। 90 নিউটন বল প্রয়োগ করছি 9 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর। তাহলে প্রত্যেকটা ছোট ছোট যে ঘর আছে প্রত্যেকটা ছোট ছোট ঘরে কতটুকু বল পড়ছে, দেখো 90 নিউটন যদি 9 মিটার স্কয়ার হয় তাহলে প্রত্যেক মিটার স্কয়ারে কত করে বল, 10 নিউটন। তার মানে এইখানে বল আছে 10 নিউটন, এখানেও বল 10 নিউটন, এখানেও 10 নিউটন, প্রত্যেকটা ঘরে 10 নিউটন করে বল আছে। প্রত্যেকটা ঘরে প্রত্যেক একক ক্ষেত্রফলে যতটুকু বল প্রয়োগ করব সেটাই হইতেছে আমাদের চাপের মান। চাপ আর চাপের তীব্রতা একই জিনিস, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি চাপ = চাপের তীব্রতা। ঠিক আছে, চাপ যে কথা চাপের তীব্রতা একই কথা। চাপের তীব্রতা মানে একক ক্ষেত্রফলের উপর কতটুকু চাপ দিতেছে সেটাকে চাপের তীব্রতা বলে। আর আমরা নরমাল চাপ মানে তো জানি যে আমাদের টোটাল এরিয়ার এক একটা ভাগে মানে প্রত্যেক মিটার স্কয়ারে কতটুকু করে সে বল দিবে সেটাই চাপ। তাহলে এখানে চাপে যদি আমরা একক মানে সংজ্ঞা দিয়ে যদি এখানে বিভিন্ন একক দিয়ে যদি আমি বুঝাতে চাই, তাহলে F = কি, ফোর্স চাপ, P = ফোর্স পার এরিয়া। P মানে কি, চাপ, চাপ মানে কি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। তাহলে বলের মান আছে 90 নিউটন, টোটাল এরিয়া আছে 9 মিটার স্কয়ার, তাহলে কত আছে, তাহলে 10 নিউটন পার মিটার স্কয়ার। তার মানে প্রতি একক ক্ষেত্রফল, এটাকে যদি আমি একটু ভাঙায় লিখি তাহলে কি লেখা যায়, দেখো
10 নিউটন পার 1 মিটার স্কয়ার, তাহলে প্রতি একক ক্ষেত্রফলে 10 নিউটন বল। তাহলে প্রতি একক ক্ষেত্রফলে যতটুকু বল প্রয়োগ করে সেটা কি চাপের মান না? যে প্রতি একক ক্ষেত্রফলে যতটুকু বল প্রয়োগ করে সেটা চাপের মান। এখানে চাপের সূত্র কি আমাদের P F/A। এখন কথা হইতেছে আমি তো বোর্ডের উপরে মার্কার দিয়ে চাপ দিছি, বল প্রয়োগ করছি, কিন্তু আমরা তো করতেছি হাইড্রোলিক্স, তাই না? হাইড্রোলিক্সের মধ্যে আমার কাজ কি? যাই কিছু করব আমরা তরল নিয়ে করব, কারণ হাইড্রোলিক্সের সংজ্ঞা কি? তরলের বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। এটাই আমাদের হাইড্রোলিক্সের কাজ। সংজ্ঞা তো এরকম যে স্থির অথবা গতিশীল অবস্থায় তরলের বৈশিষ্ট্য নিয়ে যেখানে আলোচনা করা হয় তাকে আমরা হাইড্রোলিক্স বলছি, তাই না? এখানে আমরা বল এই যে মার্কারের মাধ্যমে এখন আর আমরা বল দিতে পারবো না। বল আমার কিসের মাধ্যমে দিতে হবে? তরলের মাধ্যমে দিতে হবে। এখন কথা হচ্ছে তরল তো দুইটা অবস্থায় থাকতে পারে, গতিশীল অবস্থায় থাকতে পারে, স্থির অবস্থায় থাকতে পারে। এটা আমরা কোন ভাবে চাপ নির্ণয় করব? আমরা দুই ভাবে চাপ নির্ণয় করব। তরল যদি স্থির থাকে তখন কিভাবে চাপ নির্ণয় করতে হয় সেটাও দেখবো, তরল যখন গতিশীল থাকে তখন কিভাবে চাপ পরিমাপ করতে হয় সেটাও আমরা দেখবো। এখন আমরা কি করব? এখন আমরা চাপের পরিমাপ করব। তো চাপের পরিমাপ আমরা তরলের মাধ্যমে করতে হবে। এবং কথা হচ্ছে তরলটা স্থির অবস্থায় থাকতে পারে, গতিশীল অবস্থায় থাকতে পারে। প্রথমে আমরা কি স্থির অবস্থায় তরলটাকে রাখবো, তারপর কিভাবে চাপের পরিমাপ করতে হয় সেটা দেখবো। তাহলে তরলটা স্থির অবস্থায় কোথায় ছিল? বালতির মধ্যে তরলটা কি স্থির অবস্থায় ছিল না? তাহলে এই সে বালতি, বালতির মধ্যে আমি পানি রাখছি। পানি বা যে কোনো তরল আমি রাখতে পারি, 7 আপ রাখতে পারি, তেল রাখতে পারি, তাই না? যে কোনো তরল আমরা রাখতে পারি। ধরো যে আমি তেল রাখছি অথবা পানি, যে কোনো একটা তরল রাখছি। কতটুকু পর্যন্ত রাখছি? এই উচ্চতা পর্যন্ত রাখছি। আচ্ছা, এই উচ্চতা পর্যন্ত বালতির মধ্যে যদি একটা তরল থাকে, যেহেতু তার আয়তন আছে, তাহলে তার একটা ভর হবে না? তার ভর আছে m ভর। তাহলে পৃথিবী কি করতেছে? এই তেলটাকে বা পানিটাকে, যে তরলটা আছে তাকে নিজের কেন্দ্রের দিকে তাকে টানতেছে, তাই না? কত ত্বরণে টানবে? জি ত্বরণে। তাহলে কোন বস্তু যদি ভর থাকে, তার যদি ত্বরণ থাকে, তাহলে কি হয়? তার মধ্যে একটা বলের সৃষ্টি হয়। বল মানে কি? ভর ইনটু ত্বরণ, তাই আমরা জানি না? তাহলে এই বস্তুটার ভর আছে, এই বস্তুটাকে কি করতেছে? পৃথিবী নিজের কেন্দ্রের দিকে জি ত্বরণে টানতেছে, তার মানে তার একটা বল হবে। কি পরিমাণ বল হবে? F পরিমাণ বল হবে। বল মানে কি? বল মানে বস্তুর ভর ইনটু ত্বরণ। তাহলে বস্তুর ভর আছে m, পৃথিবী তাকে জি ত্বরণে নিজের দিকে টানবে, তাহলে তার এইখানে যে তরলটা আছে তার মধ্যে F পরিমাণ বলের সৃষ্টি হবে। এখন বলো এই যে F পরিমাণ বল, F পরিমাণ বলটা কোথায় কাজ করবে? এই পাত্রের মধ্যে কাজ করবে না? পাত্রের মধ্যে এভাবে কাজ করবে, পাত্রের তলার মধ্যে, তাই না? এখন পাত্রের তলা, এখন পাত্রের এরিয়া তো অনেক বড় হতে পারে, 9 মিটার স্কয়ার, 10 মিটার স্কয়ার, 1 মিটার স্কয়ার, 3 সেন্টিমিটার স্কয়ার হতে পারে না? তাহলে প্রতি একক ক্ষেত্রফলে যতটুকু বল প্রয়োগ করবে সেটাকে আমরা কি বলবো? চাপ বলবো। তাহলে F সমান সমান mg। আমরা এখন কি বের করব? চাপ বের করব। তাহলে চাপ মানে P ইকুয়াল টু কি? F বাই A। তাহলে F সমান সমান কি? F সমান সমান আমরা কি পেলাম? mg। তাহলে F সমান সমান পেলাম mg, নিচে এরিয়ার A। m মানে কি? যে তরলটা আছে তার ভর। তাহলে বস্তুর ভর তো আমি জানি না, তরলের ভর। তাহলে m টাকে ভাঙাইলাম আমি রো ইনটু v ইনটু g ডিভাইডেড বাই a। রো মানে ঘনত্ব, v মানে আয়তন, m মানে কি? যে তরলটা আমরা ইউজ করছি সেই তরলের ভর। তো বস্তুর ভর মানে কি? বস্তুর ঘনত্ব ইনটু আয়তন। এখানে যে তরল আছে সেই তরলের আমরা কি করছি? লিকুইড নিয়েছি, ওই তরলের আমরা ঘনত্ব রো l মানে লিকুইডের ঘনত্ব। এখন আমি যদি ভলিউমটাকে যদি আমি একটু আরেকটু মডিফাই করি, ভলিউম মানে আয়তন, আয়তনকে ভাঙালে কি করা যায়? কি লেখা যায়? এরিয়া ইনটু হাইট লেখা যায় বা এরিয়া ইনটু লেন্থ লেখা যায়। তাহলে ভলিউমটাকে আমি ভাঙাই কি করলাম? এরিয়া ইনটু হাইট লিখলাম। এই পাত্রের এরিয়া ইনটু কতটুকু উচ্চতা পর্যন্ত তরল আছে, তাহলে কি ভলিউম ইকুয়াল টু এরিয়া ইনটু হাইট, বাকি থাকে জি, নিচে থাকে এরিয়া এ। তাহলে এই এরিয়া এ এরিয়া সেম কাটা, তার মানে আমি আলটিমেট P ইকুয়াল টু কি পেলাম? H রো লিকুইড G। তাহলে চাপ ইকুয়াল টু কি? P মানে চাপ, H মানে উচ্চতা। তাহলে কোন তরলের চাপ ইকুয়াল টু কি হবে? ওই তরলের উচ্চতা ইনটু ওই তরলের ঘনত্ব ইনটু পৃথিবীর অভিকর্ষীয় ত্বরণ। তাহলে H মানে তরলের উচ্চতা, রো লিকুইড মানে তরলের ঘনত্ব, আর G মানে অভিকর্ষীয়
তরল, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি স্থির তরল থাকে, স্থির তরলের চাপ কিভাবে পরিমাপ করব সেটা আমরা দেখলাম। এখন কথা হইতেছে স্থির তরলের জায়গায় যদি এখন গতিশীল তরল থাকে, দেখি গতিশীল তরল থাকলে কি হয়। তাহলে আমার কি হচ্ছে, এই যে পাইপ, এখানে একটা সুইচ আছে, মানে ইয়ে আছে, ট্যাপ আছে খোলার জন্য, তো মোড়ায় মোড়ায় খুলবো আমরা আমাদের কলের মাথা, ঠিক আছে। এটা যখন আমি খুলে দিব কি হবে, এখান থেকে পানি বের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে পানি বের হয়ে দিলে কি এখান থেকে পানিটাকে প্রবাহিত হওয়া লাগবে না। এখন আমি কি করবো, এই পাইপের মধ্যে দিয়ে কত বেগে বা কত কত বেগে প্রবাহিত হইতেছে, কত চাপে প্রবাহিত হইতেছে, সেই চাপের মানটা আমরা বের করবো। কিভাবে বের করতে পারি, তাহলে আমরা কি করলাম, আমি সামনে অংশটা একটু কেটে দিলাম, তাহলে আমার পাইপটা মোটামুটি দেখতে তো এরকম লাগবে, তাই না। এই আমাদের পাইপ, তাই না। এবং এই পাইপের মধ্যে দিয়ে তরল প্রবাহিত হইতেছে, তরল প্রবাহিত হইতেছে। তাহলে এখন তরলের যদি চাপ পরিমাপ করতে যাই, এই ক্ষেত্রে কিন্তু আমার কোনো যন্ত্রের প্রয়োজন হয় নাই চাপের পরিমাপ করার জন্য। কিন্তু যখন কোনো প্রবাহিত অবস্থায় তরলের আমি চাপ পরিমাপ করতে যাব, তখন আমার যন্ত্রের প্রয়োজন হবে। তাহলে তরলের চাপে যদি আমি প্রবাহিত তরলে যদি চাপের পরিমাপ করতে চাই, তাহলে আমাদের যে যন্ত্রের প্রয়োজন হবে তাকে বলছে ম্যানোমিটার। নাম কি বললাম, ম্যানোমিটার। তার মানে প্রবাহিত তরলে চাপ পরিমাপ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তার নাম ম্যানোমিটার। আরেকটা জিনিস আমরা জেনে রাখতে পারি, বায়ুর চাপ পরিমাপ করার জন্য যে যন্ত্র ব্যবহার হয় তার নাম ব্যারোমিটার। এটা এমসিকিউ জন্য আসতে পারে, তো একটু লিখে দেই। প্রবাহিত তরলের চাপ পরিমাপক বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম ব্যারোমিটার। এটা অনেক সময় আছে যে বায়ুর চাপ পরিমাপ করার জন্য কি যন্ত্র ব্যবহার করা হয়, এটা হলো ব্যারোমিটার। এটা আমাদের লাগবে না, আমাদের লাগবে এটা। আমরা কারণ কি করবো, এখন প্রবাহিত তরলের চাপের মান পরিমাপ করবো। তাহলে স্থির অবস্থায় যদি থাকে, তাহলে কতটুকু আমাদের তরল আছে সেই ভরের মানটা আমরা বের করা, বা এখানে উচ্চতার মানটা কতটুকু উচ্চতা পর্যন্ত তরল আছে সেই উচ্চতার মানটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমার চাপের মানটা বের হয়ে যেতেছে। কারণ দেখলাম পি ইকুয়াল টু কি আছে, এইচ রো জি। তাহলে এইচ এর মানটা জানলে তো রো এর মান জানি, জি এর মান জানি, শুধুমাত্র অজানা মান আমাদের কি এইচ এর মান, কতটুকু উচ্চতা পর্যন্ত তরল আছে। এইচ এর মান জানলে আমরা স্থির অবস্থায় তরলের চাপটা মাপতে পারতাম। কিন্তু গতিশীল অবস্থায় যদি মাপতে চাই, তাহলে আমাদের একটা যন্ত্র দরকার, যে যন্ত্রের নাম আমরা বলছি ম্যানোমিটার। ম্যানোমিটার দেখতে কিরকম, ম্যানোমিটার দেখতে জাস্ট ইউ আকৃতির একটা নলের মতন। তাহলে দেখি আগে ম্যানোমিটার চাপ পরিমাপ করে, আগে ম্যানোমিটার দেখতে কিরকম, ম্যানোমিটার কি কি টাইপের আছে সেটা আগে দেখি। ম্যানোমিটার, ম্যানোমিটার বলছে কি এমন একটা যন্ত্র যা দ্বারা প্রবাহিত অবস্থায় তরলের চাপ পরিমাপ করে, তাই না। ম্যানোমিটার কয়েক প্রকারের হয়, ম্যানোমিটার 5 প্রকারের হয়। 5 প্রকারের ম্যানোমিটার দেখতে 5 রকম, ঠিক আছে। তাহলে ম্যানোমিটার এমন একটা যন্ত্র, এর সংজ্ঞাটা লিখলাম না, তোমরা লিখে নিও। তাহলে ম্যানোমিটার এমন একটা যন্ত্র যা কি করা হয়, প্রবাহিত অবস্থায় তরলের চাপ পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে ম্যানোমিটার কত প্রকার, ম্যানোমিটার 5 প্রকার। ম্যানোমিটার 5 প্রকারের। কিরকম কিরকম, প্রথমটা হইতেছে ইউ টিউব ম্যানোমিটার, 2 নাম্বারটা হইতেছে ইনভার্টেড ইউ টিউব ম্যানোমিটার, ইউ টিউব ম্যানোমিটার। 3 নাম্বারটা হইতেছে ডিফারেন্সিয়াল ইউ টিউব ম্যানোমিটার। 4 নাম্বারটা হইতেছে ইনক্লাইন্ড ম্যানোমিটার। আর 5 নাম্বারটা হইতেছে স্মল ম্যানোমিটার। তাহলে এই আমাদের 5 প্রকারের
ম্যানোমিটার আছে। এখন 5 প্রকারের ম্যানোমিটার দেখতে কিরকম সেটা আমাদের জানা দরকার। ইউটিউব ম্যানোমিটার এরকম ইউ আকৃতির একটা টিউব, যেটা কি ইউ আকৃতির না, এই কারণে এটার নাম হচ্ছে ইউটিউব ম্যানোমিটার। ম্যানোমিটার কিভাবে কাজ করে, ম্যানোমিটারের মধ্যে কিন্তু প্রথম থেকে একটা তরল ভর্তি অবস্থায় থাকে। ম্যানোমিটার মানে কিছুই না, জাস্ট একটা এরকম ইউ আকৃতির একটা নল, আর কিছু না। এটার মধ্যে কি করা হয়, প্রথম থেকে একটা তরল এটার মধ্যে ভর্তি অবস্থায় থাকে। তো কিভাবে ম্যানোমিটার কাজ করে একটু পরে যখন বলবো তখন সেটা নিয়ে আলোচনা করি। এখন জাস্ট দেখতে কিরকম সেটা আগে দেখি। তাহলে ইউটিউব ম্যানোমিটার কিরকম, ইউ আকৃতির একটা নল যেটার মধ্যে প্রথম থেকে একটা তরল ভর্তি অবস্থায় থাকে। তারপর আছে কি ইনভার্টেড ইউটিউব ম্যানোমিটার। ইনভার্টেড কথাটার শব্দ হচ্ছে উল্টা। তাহলে ইউটিউব ম্যানোমিটার দেখতে ইউ আকৃতির মতন, তাহলে ইনভার্টেড ইউটিউব মানে কি, দেখতে উল্টা ইউ এর মতন। তাহলে ইনভার্টেড ইউটিউব ম্যানোমিটার দেখতে হবে এরকম। ইনভার্টেড ইউটিউব ম্যানোমিটার কি, দেখতে উল্টা ইউ এর মতন। এটার মধ্যে কি থাকবে, একটা তরল প্রথম অবস্থা থেকে ভর্তি অবস্থায় থাকবে। কিভাবে থাকবে, যখন অঙ্ক মানে ম্যানোমিটার নিয়ে আলোচনা করবো একটু ডিপলি, যখন পাইপের সাথে সংযোগ করবো তখন বুঝতে পারবা। এখন দিলে এই জিনিসটা বুঝতে পারবো না যে তরলটা ভিতরে কি রকম অবস্থায় থাকে। তাহলে দেখতে কি রকম সেটা আমরা বুঝলাম, যে ইনভার্টেড ইউটিউব মানে ইউটিউব ম্যানোমিটার দেখতে যেরকম তার উল্টা এটা। আচ্ছা, তাহলে আমাদের ইউটিউব ম্যানোমিটার গেল, ইনভার্টেড ইউটিউব গেল। তারপরে আছে ডিফারেন্সিয়াল ইউটিউব ম্যানোমিটার। ডিফারেন্সিয়াল মানে কি, ডিফারেন্স মানে পার্থক্য। তাহলে ডিফারেন্সিয়াল ইউটিউব ম্যানোমিটার কি করা হয়, দুইটা পাইপের সাথে, এই যে এখানে কি করা হয়, পাইপের সাথে সংযোগ করা হয়, একটা পাইপের সাথে। এখানে কি করা হয়, একটা পাইপের সাথে সংযোগ করা হয়, ঠিক আছে। আর ডিফারেন্সিয়াল ইউটিউব ম্যানোমিটারের দুইটা প্রান্তে দুইটা আমাদের কি করা হয়, ডিফারেন্সিয়াল ম্যানোমিটারের দুইটা প্রান্ত থেকে দুইটা প্রান্ত দুইটা পাইপের সাথে সংযোগ করা হয়। যেরকম মনে করো যে এখানে একটা পাইপ আছে, এর সাথে আমরা সংযোগ করলাম। তাহলে এটা যদি আমার এ পাইপ হয়, এটা যদি আমার বি পাইপ হয়, তাহলে কি এ পাইপের চাপ আর বি পাইপের চাপের পার্থক্য আমরা কি করব, এই ম্যানোমিটার দ্বারা না পরিমাপ করব। কিভাবে পরিমাপ করব সেটা পরে আসতেছি। তাহলে দেখতে কি রকম, ইউটিউব ম্যানোমিটারের মতন। আমাদের যে ডিফারেন্সিয়াল ইউটিউব ম্যানোমিটার আছে সেটা কিন্তু ইউটিউব ম্যানোমিটারের মতন, শুধু পার্থক্য কি, নরমাল ইউটিউব ম্যানোমিটার একটা পাইপের চাপ পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়, আর ডিফারেন্সিয়াল ইউটিউব ম্যানোমিটার দুইটা পাইপের চাপের পার্থক্য নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়। কয়টা পাইপে, দুইটা পাইপে। তারপর আছে ইনক্লাইন। ইনক্লাইন মানে শব্দের অর্থ কি, হেলানো। ইনক্লাইন শব্দের অর্থ কি, হেলানো। তাহলে ইনক্লাইন ম্যানোমিটার, তার মানে যে ম্যানোমিটারটা হেলানো অবস্থায় আছে। তাহলে দেখি ইনক্লাইন ম্যানোমিটার দেখতে কিরকম। এই যে ইনক্লাইন ম্যানোমিটার, এই যে হেলানো অবস্থায়, ইনক্লাইন মানে হেলানো, তাহলে ম্যানোমিটার, তাহলে যে ম্যানোমিটারটা হেলানো অবস্থায় থাকে সেটি ইনক্লাইন ম্যানোমিটার, তাই না। তাহলে আমরা ইউটিউব ম্যানোমিটার কিরকম দেখতে পারলাম, ইনভার্টেড ইউটিউব কিরকম দেখতে পারলাম, ডিফারেন্সিয়াল দেখতে কিরকম সেটা দেখলাম, ইনক্লাইন ম্যানোমিটার দেখতে কিরকম সেটা দেখলাম। বাকি আছে স্মল ম্যানোমিটার। স্মল ম্যানোমিটার কি, নরমাল একটা গেজ এরকম, এটার মধ্যে কি করা থাকে, এরকম কাটা দেওয়া থাকে, এখানে দাগ দেওয়া থাকে, এখানে একটা ইয়ে দেওয়া থাকে, নিডল দেওয়া থাকে। এটা কি করে, পাইপের মধ্যে ঢুকে, যে পাইপের মধ্যে যে তরল প্রবাহিত হচ্ছে ওইখানে একটি ছিদ্র করে এই প্রান্তটা ধরে রাখে। তো চাপের মান কত সেটা এরকম কাটা ঘুরলে যে আমাদের যে দাগের সাথে মিলবে সেই দাগের চাপ, সেই মানে পাইপের মধ্যে দিয়ে চাপ তত সেটা তখন বোঝা যায়। কিরকম করা হয়, এই যে নিডলটা আছে না, এখন একটা পাইপের মধ্যে একটু ছিদ্র করে নিডলটা ঢুকাই দেওয়া হয়। তাহলে এটার মধ্যে যে তরল প্রবাহিত হবে, তাহলে কতটুকু বেগে বা কতটুকু প্রেসারে প্রবাহিত হচ্ছে সেটাই যে কাটা ঘুরবে, কাটা ঘুরে ঘুরে যে দাগের সাথে মিলবে তখন বলতে পারবো যে চাপের মান কত। তাহলে ইউটিউব ম্যানোমিটার, ইনভার্টেড ম্যানোমিটার, ডিফারেন্সিয়াল ম্যানোমিটার, ইনক্লাইন ম্যানোমিটার। আমাদের স্মল ম্যানোমিটারের কোনো অঙ্ক নাই। আমাদের এই বাকি যে 4 প্রকারের ম্যানোমিটার আছে সেই 4 প্রকারের ম্যানোমিটার অঙ্ক আমাদের এখানে করা আছে। তাহলে আগে ম্যানোমিটার দেখতে কিরকম, ম্যানোমিটার জিনিসটা কি, ম্যানোমিটার দেখতে কিরকম সেটা আমি বুঝলাম। এখন এই ম্যানোমিটার দিয়ে আমি পরিমাপ কিভাবে করবো সেটা এখন দেখতেছি। এখন এই ম্যানোমিটার দ্বারা আমাদের গতিশীল তরলের কিভাবে চাপ পরিমাপ করবো সেটা দেখি।
তো আমরা যদি কোন পাইপের মধ্যে দিয়ে তরলটা কত প্রেসারে প্রবাহিত হইতেছে সেটা যদি আমরা জানতে চাই তাহলে কি করতে হবে, এই যে পাইপের মধ্যে একটা ছিদ্র করতে হবে। তাহলে পাইপটা তো দেখতে এরকম, মনে করি যে এরকম ভাবে আমি রাখছি, ঠিক আছে, পাইপটা এরকম। এখন আমি এরকম ভাবে না করে তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় কি করলাম, এরকম করলাম। এরকম করলে দেখতে কিরকম মনে হবে, এরকম একটা মনে হবে না? পাইপটা যদি আমি এরকম ভাবে রাখি তাহলে মাথাটা দেখতে কিরকম মনে হবে, এরকম গোল মনে হবে না? তাহলে আমরা এটা নিয়ে আলোচনা করতেছি, এটা দিয়ে তোমাদের একটু বুঝতে কষ্ট হবে। তাহলে কি করবো, এই পাইপের মাঝখান বরাবর, কোন বরাবর, মাঝখান বরাবর, নিচে কিন্তু না। আমি যদি পাইপটা এরকম হেলানো ভাবে রাখতাম তাহলে মাঝখানে আমি ছিদ্র করে বুঝাইতে পারতাম না। এই কারণে আমি তোমাদের এখানে বুঝাইতেছি। পাইপটাকে আমি কি করলাম, এরকম খারাপ ভাবে রেখা মাঝখান বরাবর একটা ছিদ্র করলাম। ছিদ্র করে কি করবো, ওই ম্যানোমিটারের যে মাথাটা আছে মাথাটা এর মধ্যে আমি সংযোগ করে দেবো। কি করলাম, ম্যানোমিটারটা এটার মধ্যে আমরা সংযোগ করে দিলাম। তাহলে এই দেখো, আমরা প্রথমে বলছিলাম সংযোগ, ধরো যে আমি সংযোগ এখন করি নাই, তাহলে ম্যানোমিটারের মধ্যে বলছিলাম একটা তরল প্রথম অবস্থা থেকে ভর্তি থাকে। তাহলে ধরো যে তরলটা ভর্তি ছিল সেটা এই লেভেলে ছিল, ঠিক আছে। তাহলে এই তরলে মানে ভিতরে যে তরলটা ছিল সেটা এই লেভেলে ছিল। যখনই আমি পাইপের সাথে সংযোগ করে দেব, পাইপের মধ্যে একটা তরল কিন্তু প্রবাহিত হইতেছিল, কি তরল প্রবাহিত হইতেছে সেটা আমি জানি না। কিন্তু যখন আমরা ম্যানোমিটার সংযোগ করবো আমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে ভিতরে যে তরলটা আছে আর পাইপের মধ্যে দিয়ে যে তরলটা প্রবাহিত হবে দুইটা যাতে আলাদা হয়। কারণ কি, কারণ একটু পর বলতেছি। দেখো, যখনই আমি পাইপের সাথে ম্যানোমিটারটা সংযোগ করব, পাইপের মধ্যে দিয়ে যে তরলটা প্রবাহিত হইতেছিল সে কি করছে, নতুন একটা রাস্তা পাইছে না? সে যদি নতুন একটা রাস্তা পায় সে কি করবে, অবশ্যই এটার মধ্যে দিয়ে প্রবেশ করবে, তাই না? এটার মধ্যে দিয়ে প্রবেশ করবে। প্রবেশ করার পরে যখন নিচে দেখবে যে অন্য আর একটা জিনিস আছে, তখন কি শুরু হবে, তখন শক্তির খেলা শুরু হবে। কার শক্তি বেশি, যার শক্তি বেশি সে কি করবে, আয়োজনকে ধাক্কায় সরায় দিবে। এখন দেখো, এম ভরের একটা বস্তু, আমি যদি উপর থেকে 10 নিউটন বল প্রয়োগ করি, বস্তুটা কোন দিকে যাবে, উপর থেকে নিচের দিকে যাবে অবভিয়াসলি। এখন যদি আমি নিচ থেকে আমি যদি 5 নিউটন বল প্রয়োগ করি, বস্তুটা কোন দিকে যাবে, উপরে আমার 10 নিউটন, নিচে আমার 5 নিউটন, বস্তুটা কোন দিকে যাবে, নিচের দিকে যাবে। তাহলে আমি 5 নিউটনের জায়গায় এখন আমি 8 নিউটন করি, কোন জায়গায় যাবে, এখনো নিচের দিকে যাবে। কারণ নিচে বলের পরিমাণ কম, উপরে বলের পরিমাণ বেশি, তার মানে যার শক্তি বেশি সে কি করে, যার শক্তি কম তাকে ধাক্কা দিয়া তার দিকে সরায় দেয়। এখানে যদি আমি 9 নিউটন করি তাহলে এখনো কিন্তু 10 নিউটন কি করবেন, 9 নিউটনকে ধাক্কা দিয়া সরায় দিবে। তো এখন যদি 10 নিউটন করি আমরা, তাহলে উপরেও 10 নিউটন নিচেও 10 নিউটন, তাহলে দুজনের শক্তির পরিমাণ কি এখন সমান না? দুজনের শক্তির পরিমাণ যদি সমান হয় তাহলে এম বড় বস্তুটা কি কোনো জায়গায় সরবে, সরবে না। তাহলে এম বড় বস্তুটা কি করবে, স্থির অবস্থায় থাকবে। উপর থেকে 10 নিউটন, নিচে থেকে 10 নিউটন, দুইজন সমান পরিমাণ বল প্রয়োগ করতেছে, এই কারণে এম বড় বস্তুটা আর কোথাও সরবে না। তা আমাদের পাইপের মধ্যে দিয়ে যে তরলটা আছে, ধরে নাও ওই বস্তুর চাপের মান কত ধরবো, ধরো যে 20 প্যাসকেল চাপ এসে প্রবাহিত হইতেছে। আর আমাদের এইটার মধ্যে ম্যানোমিটারের মধ্যে যে তরলটা ছিল তার উচ্চতা ছিল না h পরিমাণ। তা আমরা জানি কোন তরলের যদি উচ্চতা থাকে তার জন্য চাপ পাওয়া যাবে, কারণ এই তরলটা স্থির অবস্থায় আছে, তাই না? তাহলে স্থির অবস্থায় যখন ছিল, স্থির অবস্থায় তরলের চাপের সূত্র কি ছিল, h রো লিকুইড g, তাই না? তাহলে এইখানে যে তরলটা আছে তার ঘনত্ব হবে অবশ্যই একটা ঘনত্ব মান, জি অবশ্যই তাকে টানতেছে, তার মানে এইচ এর মানটা যদি আমি জানতাম তাহলে এখানে চাপের মান বের করতাম। তাহলে এইচ এর মান আমি ধরো যে জানি, এইচ এর মান সাপোজ 1 মিটার বা 3 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটার, যে কোনো একটা মান তো আছে। যেহেতু এইচ উচ্চতা তরল আছে তাহলে এইচ তো অবশ্যই একটা মান হবে। তাহলে এইচ যদি মান হয় তার জন্য কি একটা চাপ হবে না? তাহলে এইখানে যে তরলটা আছে তার চাপের পরিমাণ ধরো যে চাপের পরিমাণ আছে 9 প্যাসকেল। এই এইচ উচ্চতার জন্য 9 প্যাসকেল তার চাপ হবে। তাহলে উপরে আমাদের যে তরলটা প্রবাহিত হইতেছিল পাইপের মধ্যে দেয়া, সেই যখন এখানে আসছে এসে দেখতেছে তার শক্তি 20 প্যাসকেল, তার সামনে যে দাঁড়ায় আছে তার শক্তি 9 প্যাসকেল। তাহলে সে কি করবে, যার শক্তি কম তাকে ধাক্কা দিয়ে সরাই দিবে। তাহলে কি করবে, এখানে যেই লিকুইডটা প্রবাহিত হচ্ছে তাকে কি করবে,
ম্যানোমিটারের মধ্যে যে লিকুইডটা ছিল তাকে ধাক্কা দিয়ে সরাই দিবে। তো ধাক্কা দিয়ে সরাই দিলে দেখো যদি একটু সরাইলে এখানে হাইটের মানটা একটু বাড়বে না? ধরো যে আগে ছিল 1 মিটার, এখন হলো 1.2 মিটার। তাহলে আগের যেদিকে এখন হাইটের মানটা বেশি না? তো দেখো হাইটের মান যদি বাড়ে, রো এর মান কনস্ট্যান্ট, জি এর মান কনস্ট্যান্ট, তাহলে হাইটের মান যদি বাড়ে তাহলে কি চাপের মানটা বাড়বে না? তো প্রথম অবস্থায় চাপের মান ছিল 9 প্যাসকেল, তখন হাইট ছিল কম, এখন হাইট আর একটু বাড়ছে, তাহলে এই অবস্থায় চাপের মান কত হবে? প্রথম অবস্থায় যখন এতটুকু লিকুইড ছিল তখন চাপের মান ছিল 9 প্যাসকেল P1। দ্বিতীয় অবস্থায় হাইটের মান বাড়ছে, তাহলে এখানে চাপের মান কত হবে? ধরো যে 15 প্যাসকেল। এখনো পর্যন্ত পানির চাপের চাইতে এইখানে ভিতরে যে ধরো এটার মধ্যে আমি নাম দিয়ে দিই, এটার নাম পানি, পাইপের মধ্যে দিয়ে পানি প্রবাহিত হইতেছে, আর এখানে আছে পারদ, নাম দিয়ে দিলে বুঝতে সুবিধা হবে। তাহলে যে পানিটা প্রবাহিত হইতেছিল, পানির চাপ ছিল বেশি, এই কারণে সে কি করছে, পারদকে ধাক্কা দিয়ে সরাই দিছে। ধাক্কা দিয়ে যখন একটু সরাইছে তখন দেখো এখানে এই প্রান্ত থেকে সরাইছে, তার মানে এখান থেকে হাইট একটু বেড়ে যাবে। তাহলে এখানে হাইটের মান বাড়লে, আমরা জানি হাইটের মান বাড়লে চাপের মান বাড়ে। প্রথম অবস্থায় ছিল 9 প্যাসকেল, যখনই ধাক্কা দিয়ে একটু সরাই দিচ্ছে তখন হাইটের মান বাড়ছে। হাইটের মান বাড়লে কার মান বাড়বে? চাপের মান। তবে চাপের মান হচ্ছে 15 প্যাসকেল। তাহলে এখন পারদের চাপ আছে 15 প্যাসকেল, ভিতরে যে পানিটা আছে পানির চাপ আছে 20 প্যাসকেল। তাহলে এখন পর্যন্ত কি পানির চাপের পরিমাণ বেশি না? তাহলে যার মান বেশি থাকবে সে কি করবে, যার মান কম তাকে ধাক্কা দিয়ে সরাই দিবে। তো ধাক্কা দিয়ে আরেকটু নিচে নামাই দিল, ধরে পজিশন আনলো। তাহলে এখন হাইটের মান কেমন আরেকটু বাড়বে। হাইটের মান যদি এখানে আরেকটু বাড়ে তাহলে এখানে চাপের মান কত হবে? P3 মান ধরো যে 18 প্যাসকেল। তাহলে এখনো পারদের চাপ আছে 18 প্যাসকেল, পানির চাপ আছে 20 প্যাসকেল। তাহলে কি পানির চাপ বেশি না? পানি কি করবে, পারদকে আবার ধাক্কা দিয়ে সরাই দিবে। ধাক্কা দিয়ে সরাই দিয়ে ধরো যে যখন এই পজিশনে আসবে তখন আমি ফাইনালি যে হাইটটা পাবো, ধরো যে যতটুকু আমি ফাইনাল হাইট পেলাম, এই হাইটের জন্য আমি এখানে চাপ পাইলাম 20 প্যাসকেল। এখানে পানি যে প্রবাহিত হচ্ছিল, পানির চাপ 20 প্যাসকেল, পানি কি করছে, পারদটাকে ধাক্কা দিয়ে সরাতে সরাতে লাস্টে এতটুকু পর্যন্ত উপরে তুললো। তোলার পরে যেহেতু হাইটের মান আমাদের বাড়ছে, সাথে সাথে চাপের মানও বাড়বে, বাড়তে বাড়তে এখন 20 প্যাসকেল হয়ে গেছে। এখন যে ভিতরে যে পারদটা আছে, পারদটা কি আর নড়াচড়া করবে? পানিটা কি পারদটাকে ধাক্কা দিয়ে সরাতে পারবে? পারবে না। কারণ কি, পানি ধাক্কা দিতেছে 20 প্যাসকেল চাপে। এখানে যে পারদটা আছে, পারদের উচ্চতা অনুযায়ী তারও চাপ হয়ে গেছে 20 প্যাসকেল। তার মানে এই যে এই অবস্থা হয়ে গেছে, উপর থেকে চাপের মান যত, নিচে থেকে চাপের মান তত। দুই ক্ষেত্রে কি চাপের মান সমান হয়ে গেছে না? তাহলে কি তরলটা কি আর প্রবাহিত হবে? আচ্ছা দেখো, তরলটা তো আমাদের প্রথমে এই লেভেলে ছিল, তাই না? তাহলে এই লেভেল থেকে প্রবাহিত হইতে 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 সে এই লেভেলে আসছে। এই লেভেলে আসার পরে সে আর প্রবাহিত হইতেছে না, কারণ কি, দুইটা পয়েন্টে চাপের মান সমান হয়ে গেছে। তার মানে আমরা কি বুঝতে পারি, তরল প্রবাহিত হওয়ার একমাত্র শর্ত কি? একমাত্র শর্ত হলো চাপের পার্থক্য থাকবে। দুইটা জায়গার মধ্যে কি করতে হবে? চাপের পার্থক্য থাকতে হবে। পানি আর যদি আমরা তরলের কথা চিন্তা করি, বা পানি বা পারদের কথা চিন্তা করি, তাহলে আমি যদি পানি দিয়ে পারদকে যদি প্রবাহিত করতে চাই, মানে ধাক্কা দিয়ে যদি সরাইতে চাই, তাহলে কি করতে হবে? পারদ অথবা পানি দুইজনের মধ্যে যে কোনো একজনের চাপের পরিমাণ বেশি থাকতে হবে। যখন আমাদের পারদ এই লেভেলে ছিল তখন পানির চাপ ছিল 20 প্যাসকেল, পারদের চাপ ছিল 10 প্যাসকেল। তাহলে পারদের চাপের পরিমাণ কম ছিল, এই কারণে কি করছিল, পানি পারদকে ধাক্কা দিয়ে সরাই দিছে, মানে প্রবাহিত করছে। তো প্রবাহিত করতে করতে যখন তার হাইটের মান বেশি হয়ে গেছে তখন চাপের পরিমাণ হয়ে গেছে 20 প্যাসকেল। এখন কিন্তু দুইজনের চাপের পরিমাণ 20, তার মানে কি এখন কি কোনো চাপের পার্থক্য আছে? এখন কিন্তু আর কোনো চাপের পার্থক্য নাই। তো চাপের যদি পার্থক্য না থাকে তাহলে কি তরলটা কি আর প্রবাহিত হবে? তরলটা কিন্তু এখন স্থির অবস্থায় আছে, তরলটা কিন্তু আর কিন্তু তরলটা প্রবাহিত হইতেছে না। তাহলে আমি এখন বলতে পারি না যে পারদের চাপ যত পানির চাপ তত। দেখো পারদের চাপ কত হচ্ছে 20 প্যাসকেল, পানির চাপ কত 20 প্যাসকেল। যখনই দুইজনের চাপের পরিমাণ সমান হবে তখনই কি করবে, পারদটা নড়াচড়া করবে না। তাহলে আমরা বলতে পারি এই 20, এই যে এতটুকু আমাদের যে উচ্চতা, ধরো এটার মান h, তাহলে এই উচ্চতার পারদের জন্য আমি যতটুকু চাপ পাবো সেই চাপটা পানির চাপের সমান হয়ে গেছে, এই কারণে পারদটা নড়াচড়া করতেছে না। নড়াচড়া যদি করে তার মানে বুঝতে হবে চাপের পার্থক্য আছে, এই কারণে পারদটা নড়াচড়া মানে প্রবাহিত হইতেছে। কিন্তু এখন তো পারদটা তো স্থির হয়ে গেছে, এই উচ্চতা ওঠার পরে পারদটা স্থির হয়ে গেছে, আর নড়াচড়া করতেছে না। তাহলে আমরা বলতে পারবো এই উচ্চতার পারদের জন্য যতটুকু চাপ পাওয়া যাবে সেই চাপের মানটা পাইপের মধ্য দিয়ে যে তরলটা প্রবাহিত হইতেছে তার চাপের পরিমাণের সমান। আমি কিন্তু সরাসরি পাইপের চাপটা মাপতেছি না,
পাইপের ভিতরে যে পানিটা আছে সেটা পারদকে ধাক্কা দিয়ে কতটুকু সরাইছে সেই উচ্চতাটা দিয়ে আমি চাপের পরিমাপ করব। তাহলে তারপর আমরা কি বলবো যে এই উচ্চতা যেহেতু পারদটা নড়াচড়া করতেছে না, তার মানে এই উচ্চতার পারদের জন্য যতটুকু চাপ পাবো সেই চাপটা পাইপের মধ্যে দিয়ে যে তরলটা প্রবাহিত হইতেছে তার চাপের সমান। মানে এইটার সাপেক্ষে আমি এইটার চাপটা বের করবো, সরাসরি কিন্তু বের করতেছি না, সাপেক্ষ দিয়ে বের করতেছি। তাহলে এই উচ্চতার পারদের জন্য যতটুকু চাপ পাবো সেই চাপটা পাইপের মধ্যে যে পানিটা প্রবাহিত হচ্ছে তার চাপের পরিমাণে সমান। তাহলে কিভাবে চাপটা মাপবো? P = S × D। আমরা কি করব, এই h এর মানটা কাউন্ট করব, এই h এর মানটা ক্যালকুলেশন করে বের করব। তো h এর মান বসায় দিব, এখানে কোন তরল আছে সেটার মান বসায় দিব, g এর মান বসায় দিব, তাহলে আমি চাপ পাবো। চাপ মানে কি? এই h উচ্চতার পারদের চাপ। তাহলে h উচ্চতার পারদের চাপ যত, পানি চাপ ততই, তার মানে এইটা ইকুয়াল টু এইটা। তার মানে তখন আমরা কি লিখবো? P মার্কার = P ওয়াটার। তার মানে h উচ্চতার চাপের জন্য এটা চাপের পরিমাণ সমান হবে। ঠিক আছে, তার মানে আমরা কি করব, ম্যানোমিটার মধ্যে চাপের পরিমাণ কিভাবে করব? এই P = H × G এই সূত্র দ্বারাই করব। ঠিক আছে, তাহলে স্থির তরল আর গতিশীল তরলের মধ্যে আমরা চাপের পরিমাণ যেভাবে করব সূত্রের কোনো পার্থক্য নাই, সূত্র আমাদের একটাই। কিন্তু একটা ঝামেলা আছে, বললাম না যে পাইপের মধ্যে দিয়ে যে তরলটা থাকবে সেই তরলটা আর আমাদের ম্যানোমিটারের মধ্যে যে তরলটা থাকবে দুইটা যাতে একটু আলাদা হয়। কারণ কি? তুমি দেখো, তোমার এই উচ্চতাটা বের করা লাগবে, উচ্চতাটা ক্যালকুলেশন করা লাগবে, তাই না? যে কতটুকু আমি ধাক্কা দিয়ে সরাইছি সেই হাইটের মান আমার লাগবে। এখন পাইপের মধ্যে দিয়ে পানি প্রবাহিত হইতেছে, আমাদের টিউবের মধ্যেও পানি আছে, তাহলে দুইটাকে একত্রে মিক্সড হয়ে যাবে না? তাহলে কি আমি আর হাইটের মানটা বের করতে পারবো? পারবো না। এই কারণে কি করা হয়, ম্যানোমিটারের মধ্যে যে তরল থাকে আর পাইপের মধ্যে যে তরলটা প্রবাহিত হয় দুইটা আলাদা আলাদা রাখা হয়। আলাদা আলাদা রাখলে কি হয়, খুব সহজে এই h এর মানটা বের করা যায়, যে ম্যানোমিটারের মধ্যে যে তরলটা আছে তাকে ধাক্কা দিয়ে আমি কতটুকু সরাইছি সেই হাইটের মানটা খুব সহজে বের করা যায়। ঠিক আছে, এই কারণে কি করা হয়, সচরাচর এখানে পারদ বা তেল বা অন্য কোনো তরল ব্যবহার করা হয়। আমরা বলছিলাম অন্য কোনো জিনিস রাখতে হবে, পাইপের ভিতরে যে তরল থাকবে ম্যানোমিটারের মধ্যে যে তরল থাকবে দুইটা অন্য তরল হতে হবে। এখন কথা হচ্ছে তরলকে আমি ক্লাসিফাই করব কোন হিসাবে, যেটা যে অন্য আরেকটা তরল এটা আমি কিভাবে বুঝবো? তরলকে ক্লাসিফাই করা হয় তার আপেক্ষিক গুরুত্ব দ্বারা। কিসের দ্বারা? আপেক্ষিক গুরুত্ব দ্বারা। তাহলে আপেক্ষিক গুরুত্ব যদি ভিন্ন হয় তাহলে বুঝতে হবে তরল দুইটা আলাদা আলাদা। যেমন আপেক্ষিক গুরুত্ব কি? আমরা তো আপেক্ষিক গুরুত্ব জানি না, তাহলে দেখি আমরা আপেক্ষিক গুরুত্ব কি। আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্বকে S দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তরলের ঘনত্ব ও পানির ঘনত্বের অনুপাতকে আপেক্ষিক গুরুত্ব বলে। ঠিক আছে, কি লিখছি? তরলের ঘনত্ব পানির ঘনত্বের অনুপাতকে আপেক্ষিক গুরুত্ব বলে। আপেক্ষিক গুরুত্বকে S দ্বারা প্রকাশ করা হয়, একে S দ্বারা প্রকাশ করা হয়। মানে আমি কি করব, তরলের এখন আমি আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করব। তাহলে তরলের আপেক্ষিক গুরুত্ব, তবে আপেক্ষিক গুরুত্বের সঙ্গে কি? তরলের ঘনত্ব আর পানির ঘনত্বের অনুপাত। তাহলে তরলের ঘনত্ব ডিভাইডেড বাই পানির ঘনত্ব। তাহলে তরলের আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্বকে S দ্বারা প্রকাশ করা হয়। কার আপেক্ষিক গুরুত্ব? তরলের, তার মানে SL মানে লিকুইডের আপেক্ষিক গুরুত্ব। আর তরলের ঘনত্ব, ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তরলের ঘনত্ব মানে রো লিকুইড, পানির ঘনত্ব, ঘনত্ব মানে রো, পানির ঘনত্ব এখানে রো ওয়াটার। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম? এখানে পাইলাম রো লিকুইড ইকুয়াল টু রো ওয়াটার ইনটু S লিকুইড। তাহলে এখানে এটাকে যদি আমরা একটু বাংলায় লিখি এটা কি হয় দেখো তো, তরলের ঘনত্ব ইকুয়াল টু পানির ঘনত্ব ইনটু তরলের আপেক্ষিক গুরুত্ব।
তাহলে আমরা এই কথাটুকু একটু মাথায় ভালোভাবে ঢুকাই নিই, এটা আমাদের সব ক্ষেত্রে লাগবে। তাহলে তরলের ঘনত্ব মানে কি? পানির ঘনত্ব কিন্তু তরলের আপেক্ষিক গুরুত্ব। এখন এইটাকে নিয়েই আমরা একটু কাজ করি। দেখো এখানে P ইকুয়াল টু কি লিখছিলাম? H রো লিকুইড G। এখানে দেখো তো রো লিকুইড মানে কি লেখা যায়? রো লিকুইড মানে রো ওয়াটার ইনটু S লিকুইড লেখা যায়। তাহলে এখানে P ইকুয়াল টু কি লেখা যাবে? H রো লিকুইড এর জায়গায় লেখা যাবে রো ওয়াটার S লিকুইড ইনটু G। তাহলে এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে P ইকুয়াল টু H রো ওয়াটার G S লিকুইড। তাহলে আমরা কি করব? P ইকুয়াল টু H রো, এই সূত্রটা মনে না রাখা আমরা P ইকুয়াল টু H রো GS, এই রো এর মানটা সবসময় ওয়াটার, S মানে যে লিকুইডটা নিয়ে কাজ করব সেই লিকুইডের আপেক্ষিক গুরুত্ব। ঠিক আছে? তাহলে P ইকুয়াল টু H রো G লেখা যে কথা, H রো GS লেখা একই কথা। আমরা যদি H রো G দেই তাহলে রো এর মানটা যেই তরল প্রবাহিত হবে তার ঘনত্ব, আর যদি রো GS দেই তাহলে রো এর মানটা হবে ওয়াটার, S হবে যেই তরলটা প্রবাহিত হবে তার আপেক্ষিক গুরুত্ব। ঠিক আছে? তাহলে তরলের ঘনত্ব এখন আমরা কি করব? বিভিন্ন তরলের কিভাবে ঘনত্ব বের করা যায় সেই ঘনত্বটা দেখব।